দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। মৃত্যু আলিঙ্গন করলেও গুণীর কদর কখনো কমে না, তার অবদান রয়ে যায় পৃথিবীতে। আর একজন গুণী শিল্পীর সৃষ্টি ও কর্ম সরাসরি তার ভক্তদের হৃদয়ে স্থান করে নেয়। তেমনি ২১শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের জীবন অবসান ঘটলেও তার প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামল শত শত মানুষের। সকাল ১০টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সাংস্কৃতিক অঙ্গনের লোকজন ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান পাপিয়া সারোয়ার। প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ তার। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া। তার ব্যতিক্রমী কণ্ঠ ও গায়কের প্রশংসা পায় সর্বস্তরের মাঝে। ধানমন্ডির ঈদগাহ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এই গুণী শিল্পীকে। প্রায় ৪৭ বছর একসাথে ছিলাম, সুখে দুঃখে সময় কাটিয়েছি। আপনারা যারা তাকে ভালোবেসে আপনাদের শ্রদ্ধা জানাতে এসছেন আজকে, তাদের প্রতি আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জানাজা হবে ধানমন্ডি ঈদগাহ মসজিদে বাদ জুম্মা, তারপর আমরা নিয়ে যাব বনানী কবরস্থানে দাফন করতে। আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে পঞ্চগড়ে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার পরিমাপ করা হয়েছে। সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তীব্র শীতের পাশাপাশি রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারিদিক। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও জেঁকে বসেছে শীত। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপাকে পড়েছেন এসব জেলার নিম্ন আয়ের মানুষ। এছাড়াও চুয়াডাঙ্গায় সকাল ৬টায় ১০ ডিগ্রি এবং বরগুনায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশার কারণে ২ দফায় ৬ ঘন্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ৮:৩০টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষ। এর আগে দুর্ঘটনা এড়াতে গত রাত ২:৩০টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এতে ২ ঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক সহ শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রচণ্ড শীতে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। কর্তৃপক্ষ জানায়, রাত ২:৩০টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। এরপর থেকেই এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকালে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মুক্ত দিবস আজ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের এই দিনে রূপগঞ্জ এলাকা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। ১৩ ডিসেম্বর পাকিস্তানের সেনাবাহিনীকে চারিদিক থেকে ঘিরে ফেলে মুক্তিবাহিনীর সহযোগিতায় মিত্রবাহিনী। আগের দিন রাতে কুমিল্লার দিক থেকে আসা পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে পরদিন দুপুর পর্যন্ত সম্মুখ যুদ্ধে হানাদার বাহিনী কোণঠাসা হওয়ার পর আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল KM শফিউল্লাহ, তার এস ফোর্স ও মিত্রবাহিনী তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার খানের পিনু গ্রুপ সহ প্রায় ২,০০০ মুক্তিযোদ্ধার বিশাল বাহিনী বিজয় পতাকা উত্তোলন করে রূপগঞ্জকে শত্রুমুক্ত ঘোষণা করেন। মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাদে বিজয়ের পতাকা তুলে রূপগঞ্জকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। বাংলাদেশে যাত্রা শুরু করেছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড হাইসেন্স। বাংলাদেশে তাদের ব্যবসায়িক পার্টনার ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান
ফেয়ার ইলেকট্রনিক্স। গত সোমবার রাজধানীর একটি হোটেলে এই পার্টনারশিপ উদ্বোধন করা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং হাইসেন্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ক্যাথরিন ফ্যাং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই পার্টনারশিপের আওতায় বৈশ্বিক মান বজায় রেখে হাইসেন্সের পণ্য এখন নরসিংদীর শিবপুরে ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানায় তৈরি হচ্ছে। ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, পরিচালক মোতাসিম দায়ান, সিএমও মেজবাউদ্দিন, হেড অফ মার্কেটিং JM তসলিম কবির এবং CFO কাজী নাসির উদ্দিন এ সংক্রান্ত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ৩৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাতভর নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। এতে একটি পরিবারের সবাই নিহত হন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। হামলায় আহত হন আরও প্রায় ১০০ জন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪,৮৩০ জন ছাড়িয়ে গেছে। ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় হুমকির মুখে পড়েছে সিরিয়ার রাসায়নিক অস্ত্রাগার। স্থানীয় সময়ে বৃহস্পতিবার রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, হামলার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে আশপাশের এলাকা। গৃহযুদ্ধ কাটিয়ে উঠতে না উঠতেই সিরিয়ায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। মূলত সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করেছে নেতানিয়াহু বাহিনী। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার সামরিক বাহিনীর সমরাস্ত্র ভুল হাতে যাওয়া ঠেকাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ হামলার নিন্দা জানিয়ে সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ব্যাপকভাবে লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব। উদ্ভূত পরিস্থিতিতে সিরিয়া নিয়ে বৈঠক করতে তুরস্কে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা ৩টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।